ভিশন স্মার্ট টিভি দেশ সন্ধ্যা স্বাগত জানাচ্ছি। আমি ফখরুল ইসলাম। আমার সঙ্গে স্টুডিওতে দুজন অতিথি রয়েছেন। উপজেলা নির্বাচন ঘিরে তৃণমূলের সংঘাত সংঘর্ষ, নির্বাচন ঘিরে বহিষ্কারের হিড়িক বিএনপিতে। বহিষ্কার হয়েছেন ৭৯ জন। উপজেলা নির্বাচন ঘিরে নিয়ন্ত্রণের বাহিরে বড় দুই দল তৃণমূল, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব, উত্তর খুঁজবো। আজকে আমরা শিরোনাম ঠিক করেছি, তৃণমূল কি নিয়ন্ত্রণ হারাচ্ছে বড় দুই দল। আজকের দেশ সন্ধ্যায় আমাদের স্টুডিওতে দুজন অতিথি, শুরুতে পরিচয় করে দিতে চাই তাদের সঙ্গে। আছেন শরীফুজ্জামান শরীফ, সাবেক ছাত্রনেতা, এবং আছেন আবু জায়েদ আল মাহমুদ, রাজনীতি বিশ্লেষক ও সাংগঠনিক সম্পাদক, জাতীয় পার্টি। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, সরাসরি আলোচনায় ফিরতে চাই। তৃণমূলে কি নিয়ন্ত্রণ হারাচ্ছে আওয়ামী লীগ বিএনপি? আমরা দেখছি মেহেরপুর, মাদারীপুরে সংঘাত সংঘর্ষ হয়েছে। আওয়ামী লীগ ভার্সেস আওয়ামী লীগ, মানে যে প্রার্থী রয়েছে তৃণমূলে, বিএনপি যেহেতু ঘোষণা দিয়েছে, অনেক জায়গায় বিএনপি যাচ্ছে, বহিষ্কারও হচ্ছে। বিএনপিও কি বিএনপির কথার বাহিরে গিয়ে নির্বাচনে যাচ্ছে তাদের নেতাকর্মী? একই সঙ্গে আওয়ামী লীগ ভার্সেস আওয়ামী লীগ যারা আছেন, সেখানেও কিন্তু সংঘাত সংঘর্ষ হচ্ছে, স্বজনদেরকে নির্বাচন থেকে সরে আসার কথা বলছে। কি বলবেন? আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ, আমার সাথে আলোচকের শুভেচ্ছা। যে চিত্রটি আপনি দিয়েছেন এটি একেবারে একটা সংক্ষিপ্ত চিত্র, এর বাইরের এর ক্যানভাসটা অনেক বড়। তবে এটা বাংলাদেশের ইতিহাসে নতুন না। বাংলাদেশের রাজনীতিতে যেখানে প্রধানতম টার্গেট হচ্ছে ক্ষমতা, এবং এই ক্ষমতার সঙ্গে বিত্ত বৈভবের মালিক হওয়ার যেখানে একটা সুযোগ আছে, সেখানে নিজের জীবনকে প্রয়োজন হলে উৎসর্গ করেও এবং ঝুঁকি নিয়েও যদি এই ধরনের একটা পদের মালিক হওয়া যায় এবং সেটিকে ব্যবহার করে অনেক রকমের সুযোগ সুবিধা নেওয়া যায়, রাজনৈতিক সুবিধা নেওয়া যায়, সামাজিক সুবিধা নেওয়া যায়, এবং তার থেকে বড় হচ্ছে অর্থনৈতিক সুবিধা নেওয়া যায়। আমরা সর্বশেষ নির্বাচনেও কিন্তু আমরা দেখেছি, নির্বাচনের আগে আমাদের যারা সংসদ সদস্য হিসাবে যারা প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, তারা তাদের যে হলফনামায়, এর আগের নির্বাচনের আগে যে হলফনামায় দিয়েছিলেন এবং 5 বছর পরে তাদের দেওয়া যে সম্পদের হিসাব, সেখানে আমরা 350 গুণ সম্পদের পর্যন্ত মালিক হওয়ার একজন সংসদ সদস্যকে দেখেছি। সুতরাং একজন সংসদ সদস্য 5 বছরে 350 গুণ সম্পদের যদি মালিক হন, তাহলে একজন উপজেলা চেয়ারম্যান 250 গুণ সম্পদের মালিক কি হতে পারবেন না? অবশ্যই পারবেন। এবং যেখানে 200 বা 250 গুণ সম্পদের মালিক হওয়ার সুযোগ আছে, সেখানে আপনাকে বিনা যুদ্ধে এই পৃথিবী আপনাকে ছেড়ে দেবে, এটি বিশ্বাস করা যায় না। যেখানে আদর্শের সাথে কোনো সম্পর্ক বা নেই। আপনি তো আর সব জায়গায় ওই বুদ্ধদেব ভট্টাচার্যের মতো রাজনীতিবিদ বা বাংলাদেশের নির্মল সেনদের মতো রাজনীতিবিদ পাবেন না। আমি এখানে একটা ছোট্ট ঘটনা বলেই আমি শেষ করব। পশ্চিমবঙ্গের আপনি জানেন যে খুবই বর্ষিয়ান একজন রাজনীতিবিদ বুদ্ধদেব ভট্টাচার্য দীর্ঘদিন সেখানে মুখ্যমন্ত্রীর দায়িত্বে ছিলেন। তো মুখ্যমন্ত্রীর দায়িত্ব থেকে চলে যাওয়ার পরে তার বাসায় এক ভদ্রলোক এসেছেন আমন্ত্রণ জানানোর জন্য একটা বিয়ের অনুষ্ঠানে। তো বুদ্ধবাবুর স্ত্রীর কাছে বলেছেন যে আমাদের আগামী এত তারিখে আমার বাড়িতে একটা বিয়ের অনুষ্ঠান, সেখানে আপনাদেরকে যেতে হবে। তো তিনি বলছেন যে না, আপনাদের ওখানে যেতে পারবো না, কারণ অত দূরে ট্যাক্সি যাতায়াত করে না, ট্যাক্সি নিয়ে যাওয়া যায় না। তো যিনি আমন্ত্রণ জানাতে এসেছেন তিনি জিজ্ঞেস করছেন যে আপনাদের কোনো গাড়ি নেই? তো উনি বলছেন না, আমাদের কোনো গাড়ি নেই। অর্থাৎ দীর্ঘকালের মুখ্যমন্ত্রী, তার একটা ব্যক্তিগত গাড়ি নেই। কিন্তু আমাদের এখানে আপনি তো এই চিত্রটা পাবেন না। এখানে মানে উপজেলা চেয়ারম্যান হলে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হলে, এমপি হলে তার যে একেবারে স্বল্প সময়ের মধ্যে যে সম্পদের মালিক হয়ে যান, এবং এই মালিকানার জন্যই তারা জীবনের এই ঝুঁকিগুলো নেন। এই কারণেই সরকারকে বলতে হয় যেন কোনো এমপির স্বজন নির্বাচন করতে পারবে না, কোনো মন্ত্রীর স্বজন নির্বাচন করতে পারবে না। আপনি দেখছেন আমাদের প্রাথমিক গণশিক্ষা প্রতিমন্ত্রী, আমি নাম ধরেই বললাম, এবং তার বাবা বাংলাদেশের একজন প্রথিতযশা রাজনীতিবিদ ছিলেন, এমপি ছিলেন এবং প্রতিমন্ত্রীও ছিলেন। তাকে এই পর্যন্ত 3 বার সতর্ক করা হয়েছে। সর্বশেষ গতকালকে 40,000 টাকা জরিমানা করতে বাধ্য করেছে মোবাইল কোর্ট বসিয়ে। তিনি উপজেলা চেয়ারম্যান, তিনি কোনো আইন আদালত কোনো কিছুই মানছেন না। তিনি তার স্বজন প্রতিমন্ত্রীর, প্রাথমিক গণশিক্ষা প্রতিমন্ত্রীর ভাই, আপন ভাই, তিনি কোনো আইন মানছেন না। তার দল যে নির্দেশনা দিচ্ছে সেটি মানছেন না। কেন? অথচ আপনি দেখবেন এদের কাছে যখন কথা বলবেন তখন তারা বলে যে আওয়ামী লীগের সভাপতি, তিনি যে কথাই আমাকে বলুন না কেন আমি একেবারে মাথা পেতে মেনে নিব। আওয়ামী লীগের অমুক নেতা আমাকে যা বলবেন আমি মাথা পেতে মেনে নিব। তাহলে এই সিদ্ধান্তগুলো তারা কেন মানছেন না? মানছেন না এই কারণে এই সিদ্ধান্তের সাথে এই পদের সঙ্গে বিত্ত বৈভবের সম্পর্ক আছে এবং ধনী হওয়ার সুযোগ আছে। সুতরাং যেখানে ধনী হওয়ার সুযোগ আছে সেখানে এই ঝুঁকিগুলো নেবে। আর এই যে তৃণমূলে বিদ্রোহ বিক্ষোভ, এটা আমাদের এখানে প্রতিনিয়ত ঘটে, এবং
বিক্ষোভের মাত্রাটা এমন জায়গায় যায় এক পক্ষ আর এক পক্ষকে একেবারে প্রাণে মেরে ফেলে দিচ্ছে। অসংখ্য ঘটনা আপনি দেখবেন। তবে যারা ক্ষমতায় থাকেন তাদের ক্ষেত্রে আমরা এই সময় দেখছি, এর আগে যারা ক্ষমতায় ছিলেন, আপনার মনে আছে নিশ্চয়ই 2001 সালের নির্বাচনের সময় হঠাৎ করে লক্ষ্মীপুর থেকে সম্ভবত পার্টেক্স গ্রুপের চেয়ারম্যান এম এ হাশেম প্রয়াত, তাকে নমিনেশন দেওয়া হলো এবং নমিনেশন দেওয়ার পরে সেখানে তীব্র বিক্ষোভে ফেটে পড়লেন সেই সময় যুব দলের প্রধান ছিলেন বরকতুল্লাহ বুল, এবং তিনি ধর্মঘট থেকে শুরু করে হরতাল থেকে সংঘাত সংঘর্ষ এতে জড়িয়ে গেলেন এবং বললেন যে টাকার বিনিময়ে নমিনেশনটা নেওয়া হয়েছে, আমাকে দেয়নি। এবং এই সময়কালে এই সরকারের সময় আওয়ামী লীগের অসংখ্য নেতা এই যে একই অভিযোগটা তুলছেন। আগের এই অভিযোগের মাত্রাটা কম ছিল, এখন এই অভিযোগের মাত্রাটা বাড়ছে। সুতরাং এই জায়গাটায় আমি মনে করি না যে যতদিন পর্যন্ত আপনার এই সম্পদ আহরণের সুযোগটা থাকবে, ধনী হওয়ার সুযোগটা থাকবে, আমাদের এখানে এখন কেউ জনপ্রতিনিধি জনসেবার জন্য জনপ্রতিনিধি হয় না। বাংলাদেশের এখন সবথেকে লাভজনক বিনিয়োগ হচ্ছে রাজনীতিতে। আপনি সেটি এমপি বলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলেন, মেয়র বলেন, আপনি 10 কোটি টাকা খরচ করে একটা ইন্ডাস্ট্রি করবেন বাংলাদেশের যে কোনো একটা জায়গায়, 1 বছর 2 বছরে সেই ইন্ডাস্ট্রির থেকে যে ফিডব্যাকটা আপনি পাবেন, আপনি 10 কোটি টাকা খরচ করে যদি একজন কমিশনার হতে পারেন, একজন মেয়র হতে পারেন, এমপি হতে পারেন, 1 বছরে ফিডব্যাক আসবে তার থেকে 50 গুণ বেশি। সুতরাং যেখানে এই রকমের একটা মানে হাইব্রিড প্রোডাকশনের সুযোগটা আছে, সেই সুযোগটা তারা হাতছাড়া করবে। যেখানে আদর্শের কোনো বালাই নেই, যেখানে পুরো রাজনীতিটাই হচ্ছে নিজের সম্পদ বৃদ্ধি করা, স্বজনদের সম্পদ বৃদ্ধি করা, সেই জায়গাটায় এটি হবে, এটাই স্বাভাবিক। আসবো আপনার কাছে। আমরা একটু যেতে চাই আবু জায়েদ আল মাহমুদ, তিনি সাংগঠনিক সম্পাদক জাতীয় পার্টি। নিয়ন্ত্রণের বাইরে কি চলে যাচ্ছে আওয়ামী লীগ, বিএনপি, যে তৃণমূল রয়েছে সেই তৃণমূল এবারের নির্বাচনে? এবং আরেকটি বিষয় যুক্ত করতে চাই যে দ্বাদশ নির্বাচনের পরে যে রাজনৈতিক কালচারটা, সেটিও কি পরিবর্তন হচ্ছে কিনা, আসছে কিনা? আমরা এর আগেও অন্তর্দ্বন্দ্ব, অন্তর্কোন্দল দেখেছি, এবারের অন্তর্দ্বন্দ্ব, অন্তর্কোন্দলগুলো কি ভিন্নতা মনে হয় কিনা আপনার কাছে? ধন্যবাদ। দেশে বিদেশে দেশ টিভির সামনে যারা আজকে শুনছেন, অগণিত দর্শক শ্রোতা, এই কলা কৌশলী, বিজ্ঞ উপস্থাপক এবং সহযোদ্ধা আলোচক, বিজ্ঞ আলোচক, আজকে যে প্রসঙ্গটা আপনারা নিয়ে আসছেন, তৃণমূলে নিয়ন্ত্রণ হারাচ্ছে বড় দুই দল। অ্যাকচুয়ালি রাজনীতির সঠিক যে ধারা, রাজনীতির প্রথম কথা হলো একটা দলীয় গঠনতন্ত্র মেনে একটা রাজনৈতিক দল চলবে, সেখানে অনেক কিছু থাকে। তারপরে সেখানে সেইভাবে রাজনৈতিক দলের কমিটিগুলো হবে, নির্বাচন প্রক্রিয়াগুলো হবে, এবং নির্বাচনের আগে একটা নির্বাচনী পার্লামেন্টারি বোর্ড হবে, বোর্ড একটা দিক নির্দেশনা দিবে, বোর্ডের দিক নির্দেশনা যে প্রার্থী সিলেকশন হবে, এই প্রক্রিয়াগুলো মেনে মেনে দলগুলো অতীতে আমরা দেখেছি প্রার্থী নমিনেশন দিয়েছে বিভিন্ন নির্বাচনে। তো সাধারণত এই প্রক্রিয়াটা সংসদ নির্বাচনের ক্ষেত্রে বেশি কার্যকর ছিল। অতীতে গত 2টি নির্বাচনে আমরা দেখেছি দলীয় প্রতীক দিয়ে নির্বাচনের একটি পরিবেশ তৈরি করেছে, বিশ্রী একটা পরিবেশ তৈরি করেছিল। বলা চলে একটা নমিনেশন বাণিজ্য টোটাল রাজনীতিটা ওখানেই নষ্ট করে দিয়েছে। স্থানীয় সরকারের যে রাজনীতিটা যুগোপযোগী ছিল, অতীতে ছিল, সেটাকে সেখানেই নষ্ট করে দিয়েছে। এটার জন্য বলা চলে অনেকাংশেই আওয়ামী লীগ একা দায়ী, অন্য রাজনৈতিক দলগুলোকে আর দায়ী করা যাবে না। অনেকাংশে আওয়ামী লীগ তাদের সুবিধা মতো তারা করেছে, মনে করেছে নৌকা হলেই ব্যাপকভাবে জয় জয়কার হয়ে যাবে, এখানে আর কেউ বিরোধিতা করতে আসবে না, তাদের একটা টিম মাঠে থাকবে, তারাই লুটপাট করবে, তারাই খাবে, তারাই উন্নয়নের বাজাবে। তারপরে একটা সময় গিয়ে দেখলো যে নৌকার এগেনিস্টে মানুষের এমন একটা পরিস্থিতি মানুষের মধ্যে তৈরি হয়েছে যে মানুষ অনেক জায়গায় নৌকাকে খুব মারাত্মকভাবে, নাজেহালভাবে পরাজিত করেছে। এতে করে তারা বিব্রত হয়েছে, লজ্জিত হয়েছে, এবং অনেক জায়গায় নৌকা খুব খারাপভাবে হেরেছে। কিছু কিছু জায়গায় তারা দলীয় প্রার্থীর কাছে হেরেছে, যেহেতু অন্যান্য দলগুলো নির্বাচনে তেমনভাবে আসেনি। গত কয়েকটি নির্বাচনে আমরা বিভিন্ন স্তরে দেখিনি। ইভেন আমার দল জাতীয় পার্টিও কিন্তু ব্যাপকভাবে নির্বাচনটা করতে পারেনি, কারণ আমরা বিভিন্ন কারণেই সীমাবদ্ধতার মধ্যে ছিলাম, এখনও আছি, এবং রাজনৈতিকভাবে আমরা অনেকটা ক্ষতিগ্রস্ত বিভিন্ন কারণে। তো এখন বড় 2টি দল যেখানে নির্বাচনকে, গণতন্ত্রকে শক্তিশালী করবে, নির্বাচনকে শক্তিশালী করবে, তা না করে একচেটিয়া একটা
মানে রামরাজত্ব কায়েম করার পরিস্থিতি তৈরি করে ফেলেছে একটি দল, সরকারি দল। অন্য দল তার রাজনীতি থাকুক বা না থাকুক, অন্য দলগুলো গণতান্ত্রিক পরিবেশে থাকুক বা না থাকুক, বড় দলের বা ক্ষমতাসীন দলের কিন্তু একটি দায়িত্ব থাকে গণতন্ত্র চর্চার সুযোগ দেওয়া, অন্যান্য দলকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া। সেই সুযোগগুলো কিন্তু তারা দিচ্ছে না, এবং লাঠি পেটা করে ঘরে নিয়ে উঠাই দিয়ে জেলে বন্দি করে, গৃহবন্দী করে মানুষকে ভয়ভীতি দেখিয়ে একটা সময় গেছে। গত সংসদ নির্বাচনের আগের 2টি নির্বাচনে আমরা দেখেছি যে মানুষ যাতে কেন্দ্রে না আসে, মানুষ কেন্দ্রে আসার দরকার নেই, কেন্দ্রে আসলে ওদের বিরুদ্ধে ভোট দিয়ে দিতে পারে, যে কারণে লাঠি সোটা নিয়ে বাড়ি বাড়ি গিয়ে মহারানি দিয়েছে। ওই 2টি নির্বাচনে আমি সংসদে প্রার্থী ছিলাম, আমি অনেক তিক্ত অভিজ্ঞতা আমার আছে। সে কারণে বলছি, বড় দলের মধ্যে প্রধানতম দায়ী যে দলটি, সেই দলটি হলো আওয়ামী লীগ। আওয়ামী লীগ নিজেও রাজনৈতিকভাবে দেউলিয়া হচ্ছে। যখন ভালো রাজনীতি দেশে হবে, প্রতিযোগিতামূলক রাজনীতি দেশে হবে, তখন দেখবেন যে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে কতটা নিজেদেরকে ক্ষতি করেছে, এবং রাজনীতি কত ক্ষতি করেছে, দেশের কত ক্ষতি করেছে, গণতন্ত্রের কত ক্ষতি করেছে। ভবিষ্যতে এটা প্রমাণ পাওয়া যাবে। অন্য দলকে দাঁড়াতে দিচ্ছে না, রাজনীতি করতে দিচ্ছে না, ভোটে আসতে দিচ্ছে না, সুষ্ঠু পরিবেশ রাখছে না, যে অন্য দল আসতে পারতেছে না। মানুষ রাজনীতি কী কারণে করে? আমরা রাজনীতি কী কারণে করি? আমরা তো অন্যান্য দলের সাথে প্রতিযোগিতা করে যে কোনো একটা নির্বাচনে, যে কোনো স্তরে নির্বাচনে, সংসদে যাব, উপজেলা চেয়ারম্যান হবে, মেয়র হবে, বা ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান মেম্বার হবে, এরকম একটা আকাঙ্ক্ষা সকল রাজনৈতিক দলের নেতাকর্মীর মধ্যে, এক শ্রেণীর নেতাকর্মীর মধ্যে থাকে। সেই পরিবেশটি কিন্তু সরকার রাখেনি। এটার জন্য আমি এককভাবে সরকারকেই দায়ী করব। বিরোধী রাজনৈতিক দলগুলোকে, ছোট বড় সকল রাজনৈতিক দল, কোনো রাজনৈতিক দলকেই রাজনীতি করার সুযোগ দেয়নি। হারাতে দেখছেন কিনা বা হারাচ্ছে কিনা? সরি, তৃণমূলের নিয়ন্ত্রণ হারাচ্ছে কিনা এই নির্বাচনকে কেন্দ্র করে? তৃণমূল নিয়ন্ত্রণের যে প্রসঙ্গটা আসছে, মেইন প্রসঙ্গটা, সেটা হলো আমরা ইতিমধ্যে দেখেছি বিএনপি যেমন করেই হোক, তারা কিন্তু তারা একটা ডিসিপ্লিনারি অ্যাকশন তাদের দলের নেতাকর্মীর উপর, যারা নির্বাচনে তাদের দলীয় সিদ্ধান্তের বাইরে অংশগ্রহণ করেছে, তারা কিন্তু একটা অ্যাকশন নিয়েছে। তারা হয়তো কর্মীরা শুনেনি, মাঠ পর্যায়ে যারা নির্বাচন করে, প্র্যাকটিক্যালি আসলে নির্বাচন থেকে সরে যাওয়া অনেক কঠিন ব্যাপার। একটা রাজনৈতিক নির্বাচনমুখী নেতার পক্ষে মাঠ ছেড়ে দেওয়া অনেক কঠিন ব্যাপার। তারপরে সে দলীয় পানিশমেন্ট মাথায় নিয়ে নির্বাচনে গেছে। এটা অনেকাংশে দলের অবাধ্য হওয়া, কিন্তু বিএনপি কিন্তু সেটা পেরেছে। সরকার কিন্তু পারেনি। সরকার কিন্তু একজন লোককেও বহিষ্কার করতে পারেনি, একটা মন্ত্রীকেও বহিষ্কার করতে পারেনি, একটা দলের কোনো নেতাকে, এমপিকেও বহিষ্কার করতে পারেনি, শোকজও করতে পারেনি। ইভেন অনেক মন্ত্রী, এমপি, ছেলে, ভাই সবাই ভোট করছে। 30 তারিখে বৈঠক আছে, তারা কিন্তু সেটা এখনো পারেনি। তারাই বরঞ্চ পরিবেশটা আরো এলোমেলো করে দিয়েছে। তো এই বিষয়ে তারা হয়তো পরবর্তীতে সিদ্ধান্ত নিবে, তাদের মিটিং থাকলে সেখানে হয়তো সিদ্ধান্ত নিবে। কিন্তু আমার মনে হয় এগুলো অনেক আগে আলাপ আলোচনা করে দলীয় ফোরামে সিদ্ধান্ত নিয়ে নির্বাচন যখন শুরু হয়, উপজেলা পর্যায়ে নির্বাচনটা শুরু হয়, আপনি খেয়াল করবেন সংসদ নির্বাচনের চেয়ে স্থানীয় সরকারের নির্বাচনটা অনেক বেশি অংশগ্রহণমূলক, অনেক বেশি প্রতিযোগিতামূলক হয়। এবং আমরা এখানে খেয়াল করেছি যে এখানে একটা লোক, প্রার্থী যেই দলেরই হোক, তার বিপরীত দলের সমর্থকরাও কিন্তু ভোট দিয়ে থাকে। অনেক জায়গায় আমরা দেখেছি যে ভালো প্রার্থী হলে আওয়ামী লীগের প্রার্থীকে বিএনপির ভোটাররাও ভোট দিয়েছে, বিএনপির প্রার্থীকে আওয়ামী লীগের লোকরাও ভোট দিয়েছে, অন্যান্য দলের লোকরাও এক দলের প্রার্থীকে আরেক দলের লোকরা ভোট দিয়েছে। স্থানীয় সরকারে অনেকটা আত্মীয়তার বন্ধন, সামাজিক বন্ধন, মানুষের দুঃখ সুখ দেখে সারা বছর মানুষের কাছে থাকে, এরকম জনবান্ধব মানুষকে, কর্মীবান্ধব মানুষকে তৃণমূল কিন্তু পছন্দ করে, সে যেই দলেরই হোক। এবং এই ভোটটা খুব উৎসবমুখর হয়। সেই ভোটটাকে কিন্তু সরকার উৎসবমুখর পরিবেশ তৈরি করতে পারেনি। আমাদের নির্বাচন কমিশনও সেইভাবে দায় সারা একটা তফসিল ঘোষণা করে, দায় সারাভাবে প্রার্থী তাদেরকে ডেকে। কোনো আপনার বৈপরীত্য লক্ষ্য করেছেন? নির্বাচন কমিশন পারেনি। জি, নির্বাচন কমিশন পারেনি, হাক ডাক দিচ্ছে তারা প্রশাসনিকভাবে বিভিন্ন। কি দেখে মনে হলো এখনো তারা সেই সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে পারেনি? আমার মনে হয়েছে তারা নির্বাচনটাকে অংশগ্রহণমূলক করার ব্যাপারে, কে আসলো কে গেল তাদের দেখার বিষয় না, অংশগ্রহণমূলক করার ব্যাপারে তাদের কোনো রকম আগ্রহ আমি আজকে পর্যন্ত দেখিনি। তারা শুধু চাচ্ছে কি, জাল ভোট দিতে পারবে না, আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক থাকবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি বাইরে সব ঠিক থাকবে, বিশেষ বিশেষ প্রার্থীর তালিকা যখন সরকারের উচ্চ মহল থেকে চলে যাবে, যে এবং বিশেষ বিশেষ লেভেলের মানুষের সুপারিশ যখন চলে যাবে, দেখা যাবে রাতের আধারে ওই সমস্ত প্রার্থীদেরকে পাশ করানোর জন্য স্থানীয় প্রশাসন, নির্বাচনী মেকানিজমে যে প্রশাসন জড়িত থাকে, টোটাল প্রশাসনটা একদিকে চলে যায়। আমি আপনাকে একটি প্রশ্ন রাখতে চাই, সেটি হচ্ছে যে গতকাল আপনাদের দলেরই চেয়ারম্যান, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের, সংসদের বিরোধী দলীয় নেতা, তিনি
একটি তিনি নির্বাচন প্রসঙ্গে আসলে প্রত্যক্ষ পরোক্ষ চাপে নির্বাচনে এসেছে জাতীয় পার্টি বা জিএম কাদের, তারা নির্বাচনে অংশ নিয়েছে, এই ধরনের কথা বলেছে। আজকে ওবায়দুল কাদের তার উত্তরে বলেছে তিনি যেন কার চাপে, কোন চাপে, কিভাবে তিনি নির্বাচনে এসেছেন সেটি খোলাসা করেন, সে উত্তরটি জানতে চেয়েছেন। এই বিষয় নিয়ে আপনার কাছে আমরা জানতে চাইব, তবে একটি বিরতি নিতে চাই। প্রিয় দর্শক, ভীষণ স্মার্ট টিভি দেশ সন্ধানে একটি ছোট্ট বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। ভীষণ স্মার্ট টিভি দেশ সন্ধ্যা আরো একবার স্বাগত জানাচ্ছি, আমি ফখরুল ইসলাম। আজকে আমরা কথা বলছিলাম তৃণমূলে কি নিয়ন্ত্রণ হারাচ্ছে বড় দুই দল, এই শিরোনামে আমাদের সঙ্গে স্টুডিওতে দুজন অতিথি রয়েছেন। আমরা আবারও প্রশ্ন রেখেছিলাম জনাব আবু জায়েদ আল মাহমুদ আপনার কাছে। জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের গতকাল সাংবাদিকদের সঙ্গে একটি অনুষ্ঠানে বলেছেন যে নির্বাচন প্রসঙ্গে পরোক্ষ প্রত্যক্ষ চাপেই তিনি নির্বাচনে এসেছেন, যার প্রসঙ্গে জানতে চেয়েছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যে কার চাপে তিনি নির্বাচনে এসেছেন খোলাসা করতে বলেছেন। আসলে কি চলছে রাজনীতিতে, মানে জাতীয় পার্টি এখন হঠাৎ করে এসব কথা কেন বলছেন? ধন্যবাদ। নির্বাচনের ঠিক বিগত সংসদ নির্বাচনের ঠিক আগের মুহূর্তের যে পরিস্থিতিটা, আমার মনে হয় খুব নাবালক বা দুধের শিশু ছাড়া প্রত্যেকটা মানুষ, 18 কোটি লোকের মধ্যে প্রায় 15-16 কোটি লোক অবগত কি ঘটেছে। দৃশ্যমান যা দেখেছে মানুষ টেলিভিশন, মিডিয়া এবং অনলাইনের কল্যাণে, তা আংশিক দেখেছে। আমরা যারা দলের সাথে জড়িত, ইন বডি দলের ভিতরে ইনভলভ, কালকে কেন্দ্রীয় ওয়ার্কিং কমিটির আংশিক দেখেছে মানুষ, বাকিটা কি? এখানে আমাদের দেশের যে নির্বাচন চলছে, আমাকে একটু 2 মিনিট বলতে দেন, তাহলে সব আপনার কথাগুলো চলে আসবে। দেশের সমস্ত নির্বাচন পদ্ধতি, নির্বাচন প্রক্রিয়া, নির্বাচন কখন কি হবে, কাকে কোথায় কীভাবে এমপি মন্ত্রী করবে, সকল কিছুই কিন্তু এক ব্যক্তি নিয়ন্ত্রণ করছেন। তিনি পার্লামেন্টও নিয়ন্ত্রণ করেন, তিনি বিচার বিভাগও অনেকটা নিয়ন্ত্রণ করেন, তিনি প্রশাসন বিভাগও নিয়ন্ত্রণ করেন। তো সুতরাং এক ব্যক্তির হাতে, এক ব্যক্তির সদিচ্ছায় সব কিছু হচ্ছে। রাজনৈতিক দলগুলো ওই বিশেষ ব্যক্তির ইঙ্গিতে চলছে এবং চলতে বাধ্য হচ্ছে অনেকাংশে। রাষ্ট্রের আইনটাকে কিছু করতে পারছে। জাতীয় পার্টি অনেকাংশে তার বাইরে আসার চেষ্টা করেও পারেনি, এটা সত্য। বিগত সংসদ নির্বাচনে এটার দায় কি ক্ষমতাসীনদের? অবশ্যই ক্ষমতাসীনদের, কারণ ক্ষমতাসীনরা এত বেশি দুর্দণ্ড প্রতাপশালী এবং ক্ষমতা রাখে, রাষ্ট্রের সমস্ত মেকানিজমগুলো তাদের হাতে। আমাদের ধরেন রাষ্ট্রযন্ত্রের আমাদের খুব গৌরবের কিছু প্রতিষ্ঠান আছে, আমাদের সেনাবাহিনী, আমাদের পুলিশ, বিজিবি, অন্যান্য সংস্থাগুলো যারা স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করে বিভিন্ন সময়। তো এই রাষ্ট্রের বিশেষ বিশেষ বাহিনীগুলো একটা নির্বাচনের প্রক্রিয়া ব্যাপকভাবে জড়িত হয়ে যায় এবং তাদের বিশেষ কিছু গোয়েন্দা সংস্থা থাকে। উত্তরপাড়ার এই সমস্ত সংস্থাগুলো এত বেশি তৎপর হয়ে যায় সরকারের ইশারায়, সরকারের ইঙ্গিতে, আপনি কল্পনা করতে পারবেন না কি পরিমাণ মানুষকে ভীতিকর পরিস্থিতির মধ্যে ফেলে দেয়। আমি জাতীয় পার্টি পারেনি এটা সত্য, জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যর্থ হয়েছে এটা সত্য, কিন্তু উনি যে পারেনি এর পিছনে তো অন্তরালে অনেক কারণ ছিল এবং কারণ আছে, এবং আজকে আমিও যে এই কারণের শিকার হব না এটার কোনো গ্যারান্টি নেই। এই যে বারবার বলছেন যে অন্তরালের কারণ ছিল, বলতে পারবো না, চেয়ারম্যানও বলেছেন এই অন্তরালের কারণটা যখন যে দল থাকে পরোক্ষ বিষয়গুলো আপনারা বুঝে নিয়েন। এই যে আপনিও বললেন আজকে অন্তরালের কারণ আছে, কিন্তু অন্তরালের কারণ কি আপনারা কেউই কিন্তু বলছেন না। আপনি রাষ্ট্রের সকল কর্মকর্তা কর্মচারী, প্রশাসনের সকল কর্মকর্তা কর্মচারী রাষ্ট্রের বেতনভোগী, স্রেফ বেতনভোগী কর্মকর্তা কর্মচারী। তার দায়িত্ব কি? তার দায়িত্ব হলো জনগণের স্বার্থ রক্ষা করে কাজ করা, 16 আনা একটা বিশেষ দলের ইঙ্গিতে না চলা। সে শপথ নিয়েছে বা সে একটা কমিটমেন্ট দিয়েছে, একটা অঙ্গীকারপত্র সাইন করেছে যখন সে চাকরি বাকরি নিয়েছে যে আমি এইভাবে চলবো বা এইভাবে নিয়মকানুন মেনে চলবো। সমস্ত প্রতিষ্ঠানে কিন্তু এই জিনিসগুলো আছে। আমি সংসদের এমপিরাও শপথ নিয়েছে, মন্ত্রীরাও শপথ নিয়েছে, রাষ্ট্রপতি নিজে শপথ নিয়েছে, প্রধানমন্ত্রী নিয়েছে, স্পিকার নিয়েছে, প্রত্যেকেই নিয়েছে, বিচার বিভাগের প্রধান বিচারপতিরাও নিয়েছে, কিন্তু কেউ কিন্তু কারো শপথ রক্ষা করেনি। ওইটা নাম কাওয়াস্তে একটা আনুষ্ঠানিকতা। ঠিক তেমনি ভাবে প্রশাসনের বিভিন্ন স্তরের মানুষগুলো তাদের শপথ রক্ষা করছে। জাতীয় জনগণের কাছে যে শপথ করে, জাতীয় পার্টি জনগণের কাছে তো জাতীয় পার্টি শপথ করেনি, সংসদে একটা শপথ নিয়েছে নাম কাওয়াস্তে। ওই শপথটা সবাই যেভাবে পড়ে জাতীয় পার্টি সেভাবে পড়ে, কিন্তু জাতীয় পার্টি যে রোলটা প্লে করার চেষ্টা করেছে বা করবে বলছে বা করেছে, জাতীয় পার্টি কিন্তু অনেকাংশে চেষ্টা করেও পারেনি। জাতীয় পার্টিকে ফ্র্যাকশন তৈরি করা হয়েছে,
অনেক দিন থেকে রওশন এরশাদ হাসপাতালে শুয়ে আছে ব্যাংককে, আপনারা খেয়াল করেছেন, 2.5-3 বছর প্রায়। উনি কথা বলতে পারে না, সংসদের কোনো কাজ করতে পারে না। যখন সরকারের জাতীয় পার্টি চাইলো যে জিএম কাদের তখন উপনেতা ছিল, সংসদীয় দলের মিটিং ডেকে বলল যে সংসদ কর্মকাণ্ড চালাইতে বিরোধী দলের নেতার ভূমিকা পালন করতে যা যা করার দরকার, হ্যাঁ, জাতীয় পার্টি বিরোধী দলের নেতা চেঞ্জ করতে হবে। যখন স্পিকারকে চিঠি দিল, গত সংসদ শেষ হয়ে গিয়েছে, এটা ফয়সালা হয়নি। তার হুইপ চেঞ্জের একটা চিঠি দিয়েছে, ফয়সালা হয়নি। অথচ জিএম কাদের সাহেব স্বাক্ষরিত, দলীয় প্রধান হিসেবে স্বাক্ষরিত কোনো বিবৃতি যখন সরকারের বিপক্ষে গিয়েছে, জনগণের পক্ষে গিয়েছে, হ্যাঁ, সত্যিকারের বিরোধিতার স্বার্থে গিয়েছে, তখন কিন্তু দেখা গেছে ওই থাইল্যান্ডে অসুস্থ মানুষটা, অবচেতন একটা মানুষ, তার পক্ষে একটা বিবৃতি চলে গেছে। কে করেছে এটা? সরকারের কোনো মেকানিজম করেছে, তার পক্ষের কোনো লোক হয়তো সই স্বাক্ষর করেছে। এই জিনিসগুলো কিন্তু সব সরকার করেছে। সুতরাং আজকে জাতীয় পার্টির ভঙ্গুর, জাতীয় পার্টি ক্ষতিগ্রস্ত, বারবার জাতীয় পার্টি বারবার আওয়ামী লীগকে সাহায্য করেছে। 1996 সালে 21 বছর পরে জাতীয় পার্টির সাহায্য নিয়ে আওয়ামী লীগ ক্ষমতা এসছে, তারপরে আবার মহাজোট করে কয়েকবার আসছে। আমার কথা হচ্ছে, একটি রাজনৈতিক দল জনগণের স্বার্থে তারা রাজনীতি করে, জনগণ যদি তাদের পাশে থাকে তাহলে তার চেয়ে বড় ক্ষমতা তো আর কিছু হতে পারে। জনগণকে আমি অনেক শ্রদ্ধার চোখে বলি, আমিও জনগণের অংশ, আপনিও জনগণের অংশ। জনগণ কিন্তু একটা বিচ্ছিন্ন শক্তি, ঐক্যবদ্ধ শক্তি না। এটা ঐক্যবদ্ধ হতে পারে না বিভিন্ন কারণে ঐক্যবদ্ধ হতে পারে না। তো সুতরাং জনগণকে বিভক্ত করে রাখা হয়েছে। আপনার কাছে আসবো, আমি আবার ভয়ভীতির মধ্যে রাখা হবে, আপনার কাছে আসবো। সুতরাং জনগণের পক্ষে সিদ্ধান্ত নেওয়া কঠিন ব্যাপার ছিল। জনগণের পক্ষে একটা ম্যান্ডেট দেওয়া হয়, তখন রাজনৈতিক দলগুলো যারা আছে, সরকার বিরোধী অবস্থানে অনেকে আছেন, বিরোধী দলে আছেন অনেকে, তাদের কি কোনো দায় নেই? আমি আসলে আলোচনাটা নির্বাচন কেন্দ্রিক যেটা শুরু করেছিলেন সেখানে থাকলেই স্বাচ্ছন্দ্য বোধ করতাম। আমি তার জাতীয় পার্টি প্রসঙ্গ নিয়ে বলছি, অবশ্যই সেটি আমি বলবো। এর আগে আমি একটু বলে রাখি যে আমাদের নির্বাচনে, স্থানীয় সরকার নির্বাচনে বহিষ্কারের যে এটি একটা নাটক। আপনার মনে আছে যে আমরা গাজীপুরের জাহাঙ্গীরকে বহিষ্কার করে তাকে আবার ফেরত আনতে দেখেছি, বিএনপির সাক্কুকে বহিষ্কার করে ফেরত আনতে দেখেছি। সুতরাং বহিষ্কার করলে যে তাকে আর কখনো দলে ফিরে আনা হয় না, এরকমের না। সেই কারণে আপনি যতই চাপ দেন না কেন, তারা খুব একটা ভয় পায় না। তারা মনে করে আমি একটা পথ যদি ওন করতে পারি তাহলে আমাকে তারা ফেরত নিয়ে আসবেন। জাতীয় পার্টির যে প্রসঙ্গটি বলছেন, এই প্রসঙ্গটি আসলে অস্বস্তিকর এই কারণে যে তিনি যে অভিযোগগুলো করছেন, প্রত্যেকটা অভিযোগ তাদের বিরুদ্ধেও তোলা যায়। আমি এটি রাজনৈতিক আন্দোলনের একজন কর্মী হিসাবে বলছেন যে বিভিন্ন বাহিনীকে ব্যবহার করা হচ্ছে, তাদের ক্ষমতায়, তারা ক্ষমতায় এসেছিলেন তো বাংলাদেশ সেনাবাহিনীকে ব্যবহার করে। হুসেইন মোহাম্মদ এরশাদ কোন নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে পাওয়ারে এসেছিলেন? তিনি তো রাতের বেলায় বাংলাদেশের সেনাবাহিনীকে দেখিয়ে, বন্দুকের ভয় দেখিয়ে বাংলাদেশের পাওয়ারে এসেছিলেন, তাই না? এক। 2 নম্বর হচ্ছে রাজনীতিতে কেনা বেচার যে জায়গাটি, এটি তো তাদের নেতাই শুরু করেছিলেন, জাতীয় পার্টি। এবং জাতীয় পার্টি ইতিহাসকে নিয়ে যত ধরনের এটিকে ব্যাড প্র্যাকটিস করেছে, এর প্রত্যেকটা জিনিসের ফিডব্যাকটা সে পাচ্ছে। আমি উদাহরণ হিসাবে আপনাকে মনে করিয়ে দিই, আমরা তখন ছাত্র আন্দোলনের কর্মী। কোরবান আলী আওয়ামী লীগের নেতা, তার বাসায় 8 দলীয় জোটের মিটিং হবে, আওয়ামী লীগের নেতৃত্বাধীন 8 দলীয় জোট। সমস্ত নেতারা তখন বাসায় বসে আছে, মোবাইল নাই বাংলাদেশে, তখন একটা মাত্র টেলিভিশন, বিটিভি। সব নেতারা বসে আছে, সন্ধ্যাবেলায় তার বাসায় মিটিং হবে, তিনি নাই, তার কোনো খবর নাই। রাত 8টার সময় বিটিভির খবর হচ্ছে এবং সেখানে দেখা যাচ্ছে কোরবান আলী সরকারের মন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করছেন। অথচ কোরবান আলীর বাসায় মিটিং হচ্ছে তার এরশাদের বিরুদ্ধে আন্দোলনের কর্মসূচি প্রণয়নের জন্য। এর মাঝে কোরবান আলীকে গোয়েন্দারা নিয়ে গেছেন এবং নিয়ে তাকে মন্ত্রী করেছেন। বাংলাদেশের গোয়েন্দাদের দিয়ে ডক্টর শামসুল আলম খান মিলন 90-এর 27শে নভেম্বর তাকে যে হত্যা করা হলো, কারা হত্যা করেছিল? ডিজিএফআই অস্ত্র দিয়ে সেই সময় বিশ্ববিদ্যালয়ের নিরীহদের তৈরি করা। এই কাজগুলো এরশাদ করেছে এবং সেই যে বিষ বৃক্ষটা আপনি লাগিয়েছেন, তার ফিডব্যাকটা আপনি পাচ্ছেন, সেই ফলটা ভোগ করবেন না? আমি এটি বললে ঘন্টার পর ঘন্টা বলতে পারি। কেন? কারণ হচ্ছে এরশাদের বিরোধী আন্দোলনে আমরা তখন ছাত্র আন্দোলনের কর্মী ছিলাম, এই হিস্ট্রিগুলো আমরা জানি। সুতরাং আজকের যে জায়গাটি, আমার যেটা ধারণা, জাতীয় পার্টির সাথে আওয়ামী লীগের সমস্যার বা এই যে সম্পর্কের অবনতির জায়গাটা কি, জাতীয় পার্টি যেভাবে চেয়েছিল আওয়ামী লীগের কাছ থেকে, যে ধরনের সুবিধাগুলো চেয়েছিল এবং সেই সুবিধার বিনিময়ে তাকে যে সাপোর্টটা দিতে চেয়েছিল, আওয়ামী লীগ তার সাপোর্টটা নিয়েছে, কিন্তু জাতীয় পার্টির পাওনা বা তার যে চাহিদা সেটি পূরণ করেনি। আপনার দলের গন্ডগোল, রওশন এরশাদ জিএম কাদেরের গন্ডগোল, আপনি কেন প্রধানমন্ত্রীর কাছে 2 পক্ষ ছুটে যান? আপনি আপনার যে সতীর্থ, আপনি আপনার যে এই যে জায়গাগুলোতে
আপনি আপনার যে আদর্শিক দৃঢ়তার যে জায়গাটি, এটা তো আপনি নিজেই নষ্ট করেছেন। এখন আপনি আওয়ামী লীগকে দোষ দিচ্ছেন। হ্যাঁ, আওয়ামী লীগ যে রাজনৈতিক দলগুলোকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে না তা না, তারা যে গোয়েন্দাদেরকে দিয়ে ভয় দেখাচ্ছে না তা না, বিভিন্ন বাহিনীকে লেলিয়ে দিয়ে শক্তি প্রয়োগ করছে না তা না, তারপরেও আপনি বিক্রি হয়ে যাচ্ছেন। আপনি আপনার স্ত্রীর আসনের বিনিময়ে জাতীয় পার্টির ভেতর থেকে কথা উঠেছে, জাতীয় পার্টির নেতারা বলছে, যারা একসাথে এতদিন ধরে রাজনীতি করলেন। সুতরাং জাতীয় পার্টি তার নিজে এতদিন ধরে 9 বছর পাওয়ারে থাকার সময় যে প্র্যাকটিসগুলো করেছে, জাতীয় পার্টি তৈরি হয়েছিল কাদেরকে নিয়ে? আপনি মিজান চৌধুরী বলেন, মওদুদ আহমেদ বলেন, কাজী জাফর বলেন, শাহ মোয়াজ্জেম বলেন, প্রত্যেকটা নেতাকে তো আপনি কিনে নিয়েছেন, বিভিন্ন দল থেকে কিনে নিয়েছেন, ভয় দেখিয়েছেন, শক্তি প্রয়োগ করেছেন। তো এই কাজগুলো করার যে তার একটা প্রতিক্রিয়া আছে না, যে কাজগুলো, খারাপ কাজগুলো আজকে ভাই যেটি বলেছেন, আমি মনে করি আওয়ামী লীগ একটা ঐতিহ্যবাহী রাজনৈতিক দল, সে যে প্র্যাকটিসগুলো করছে, আমি মনে করি 100 বছর পরে হলেও তাকে এটার জন্য ভুগতে হবে। আপনি দেখেন পার্শ্ববর্তী কংগ্রেস, ভারতের ঐতিহ্যবাহী রাজনৈতিক দল কংগ্রেস, আজকে সেখানে নির্বাচন হচ্ছে, লোকসভার নির্বাচন, কংগ্রেসের অবস্থা ভালো না, সে দাঁড়াতে পারেনি। আজকে দুপুরবেলায় দিল্লি রাজ্যের কংগ্রেসের সভাপতি পদত্যাগ করেছেন, অর্থাৎ একটা হযবরল অবস্থার মধ্যে পড়েছে। কেন? তার দেশে যে অপরাজনীতির চর্চাটা সে দীর্ঘ সময় ধরে করেছে, আদর্শের জায়গায় যে নীতিহীনতার যে প্রদর্শন করেছে বিভিন্ন সময়, তার ফলটা পাচ্ছে। জাতীয় পার্টির যে কাজগুলো করেছে, জিএম কাদের সাহেব নির্বাচনের আগে ভারত থেকে এসে বললেন যে তারা আমাকে যা বলেছে আমি আপনাদের কাছে বলতে পারবো না। একজন পলিটিশিয়ানের কাছ থেকে অন্তত কতগুলো জায়গায় তো আপনার দৃঢ়তা দেখাতে হয়। ঘটনা যদি সত্যও হয়, আপনি তো এটা বলতে পারেন না, আপনার মনের মধ্যে ক্ষোভ আছে, আপনার মনের মধ্যে যন্ত্রণা আছে, কষ্ট আছে, কিন্তু সেই কষ্টটা আপনি পাবলিকের কাছে এমনভাবে নিয়ে যাবেন না যেটা আপনার রাজনীতিকে প্রশ্নবিদ্ধ করে। আজকে আওয়ামী লীগের এই যে কাজগুলো, 14 সালের নির্বাচন, 18-র নির্বাচন, যে নির্বাচনগুলো আওয়ামী লীগ মানুষকে ধোঁকা দিয়ে নানা রকমের কায়দা কারণ করেছে, প্রত্যেকটা জায়গায় জাতীয় পার্টি তার সহযোগী ছিল। জাতীয় পার্টি যদি তাকে এই রকমের ব্ল্যাঙ্ক চেক দিয়ে সহযোগিতা না করত, আজকে বাংলাদেশের রাজনীতির অবস্থা এরকমের হতো না। বাংলাদেশের বুর্জোয়া রাজনীতির যে নীতিহীন যে জায়গাটি, সেই জায়গাটি তারা প্র্যাকটিস করেছে এবং তার ফলটা ভোগ করছে। আমি এটি আপনাকে বলি যে জিএম কাদেরের মাঝে মাঝে বক্তব্যগুলো আমার মানে খুব কষ্ট লাগে। আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি, অনেকদিন ধরে তার সাথে আমার দেখা পরিচয়ও আছে, কিন্তু একজন সজ্জন রাজনীতিবিদ। কিন্তু এখন এসে তিনি যেভাবে অসহায়ত্বের কথা বলছেন, এই অসহায়ত্ব সৃষ্টি করার পেছনে তাদের নিজেদেরও তো দায় আছে। জি, তারা নিজেরাও তো এর জন্য দায়ী। আমি একটু এই বিষয়ে, এই প্রসঙ্গে আসলে জনাব জায়েদ আল মাহমুদ আপনার কাছে শুনতে চাই, আপনার কি বলার আছে? জাতীয় পার্টি আজকে যা বলছে বা যা ভোগ করছে সেটি তার কৃতকর্মের ফল, এটি বোঝাতে চেয়েছেন জনাব শরীফুজ্জামান শরীফ, আপনি কি কিছু বলার থাকলে বলুন। ধন্যবাদ। জাতীয় পার্টি আজকে ভুক্তভোগী, এটা সত্য, এবং জাতীয় পার্টির কারণে দেশের নির্বাচনগুলো একটু ভিন্ন রকম হয়ে গেছে। অনেকাংশে দায় আমাদের উপর পড়ে, আমি বলছি না পড়ে না, যেহেতু জাতীয় পার্টি নির্বাচনগুলো করেছে। কিন্তু এই কথার অর্থ এই না, নির্বাচন আসলে সকল রাজনৈতিক দলের একটা আকাঙ্ক্ষা থাকে এবং একটা কমিটমেন্ট থাকে জনগণের প্রতি, সে তার ম্যানিফেস্টো মানুষের কাছে উপস্থাপন করবে, মানুষ সেই অনুযায়ী তার পক্ষে সাড়া দিবে, ভোট দিবে, ম্যান্ডেট দিবে। এইটা প্রত্যেক রাজনৈতিক দলেরই একটা আকাঙ্ক্ষা থাকে এবং এইটাই মেইন কর্তব্য। তারপরে সে রাষ্ট্র ক্ষমতায় গিয়ে বা বিরোধী দলে গিয়ে সে তার পারফরমেন্স করবে। কিন্তু পরিবেশ অনুকূলে ছিল না বলে কোনো দল নির্বাচন করেনি, কোনো দল করেনি বলে আমি করব না, এটাও যেমন সত্য না। আবার নির্বাচনের সময় নির্বাচন করতে হবে, এটাও সত্য। কিন্তু নির্বাচন করতে হলে পরিবেশও অনুকূলে থাকতে হবে, এটাও কিন্তু সত্য। আপনি সকল কিছু নিয়ন্ত্রণ করে আপনার মতো নিয়ন্ত্রিত নির্বাচন করবেন, সেখানে কাউকে আনবেন নির্বাচনে, কাউকে আনবেন না। এই যে কারিকুলাম আপনি করছেন রাষ্ট্রের পক্ষ থেকে, রাষ্ট্রের প্রশাসন যন্ত্রের সকল যন্ত্রগুলোকে, অর্গানগুলোকে আপনি ব্যবহার করছেন, কোনোটা প্রকাশ্যে কোনোটা অপ্রকাশ্যে, এটা রাজনীতির জন্য কল্যাণকর না, দীর্ঘমেয়াদী কল্যাণকর না। এটা আমি যদি বলি যে আজকে সরকার যেই পথে হাঁটছে, সেই পথটা কিন্তু ওই বাকশালেরই আরেকটা নতুন রূপ। বাকশাল, তৎকালীন বাকশাল যখন হয়েছিল তখন কিন্তু বাকশাল ছেড়ে তাজউদ্দিন সাহেব আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল ছিল, বাকশাল ছেড়ে দিয়েছিল, ব্যারিস্টার মইনুল হোসেন এমপি ছিল, কারণ বাকশালের সদস্য না হলে একটা লোক সে আর ওই পদে থাকতে পারবে না। এমনিভাবে খন্দকার মোশতাক সহ আরও অনেকেই এই তখন বাকশালের সাথে যারা ছিল, কেউ ছিল, কেউ বের হয়ে গেছেন। তো এমনি আপনি বাকশালের একটা রাজনীতিতে কিন্তু
বাকশালটা নব্য রূপ আপনি মানে দিচ্ছেন। এখন আপনি সরকারের সমালোচনা করছেন এদিকে কি জাতীয় পার্টির সুযোগ সুবিধা পায়নি বলে? জাতীয় পার্টির সুযোগ সুবিধার প্রশ্ন না, কোশ্চেন হলো জাতীয় পার্টি যেইভাবে নির্বাচনটা করতে চেয়েছে জাতীয় পার্টি সেভাবে নির্বাচনটা করতে পারেনি। জাতীয় পার্টি নির্বাচনমুখী দল, নির্বাচন করবে। জাতীয় পার্টি 90-এর পরে সকল নির্বাচনগুলো করেছে। জাতীয় পার্টি কিভাবে রাষ্ট্র ক্ষমতা আসছে আপনি তাহলে অন্যান্য দলেরটা আনতে হবে, তাহলে এর আগে যারা ছিল তাদের ব্যর্থতাও এখানে এসে যাবে। এখানে অনেক পিছনে আলোচনা করব, অনেক ভুল ত্রুটি এসে যাবে, বড় বড় মানুষের ভুল ত্রুটি এসে যাবে। শুধু আপনি একটু সঙ্গে করে রাজনীতি করা যাবে। ভীষণ স্মার্ট টিভিদের সঙ্গে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি ফখরুল ইসলাম, আমাদের সঙ্গে স্টুডিওতে দুজন অতিথি রয়েছেন। আমরা আবারও যাচ্ছি জনাব শরীফুজ্জামান শরীফ, আপনার কাছে যাচ্ছি যে নির্বাচনটা এখন পর্যন্ত যে পর্যায়ে এসেছে ঠিকঠাকভাবে চলছে কিনা। উনি বলছিলেন যে আসলে নির্বাচন কমিশন পরিবেশ এখন পর্যন্ত সুষ্ঠু রাখতে পারে না, আপনার কাছে কি তাই মনে হয় কি? আমার কাছেও অনেকটা এটি সত্য মনে হয়। নির্বাচন শুরুতেই একটা আলোড়ন সৃষ্টিকারী ঘটনা ঘটেছিল নাটোরের সিংড়াতে, একজন চেয়ারম্যান প্রার্থীকে অপহরণ করা। আপনি খেয়াল করে দেখবেন যে নির্বাচন কমিশন কিন্তু যথাযথ পদক্ষেপ নিয়েছে। যথাযথ পদক্ষেপ নেয়নি। আমি অভিযুক্ত করব এই কারণে যে সেখানে যাকে অপহরণ করা হয়েছিল তাকে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন, কারণ যিনি অপহরণ করেছিলেন তিনি তার প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। তো আমি এরকমের একটা অপরাধ করার পরে কেবল প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়াটাই কিন্তু আমার শাস্তি না, তার বিরুদ্ধে যে ক্রিমিনাল যে অফেন্স সেই অনুযায়ী তার বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া, নির্বাচন কমিশন সেই দিকে দৃশ্যমান কোনো কিছু করেনি। আমি মনে করছি যে নির্বাচন কমিশন এখনও জাতীয় সংসদ নির্বাচনের মতোই স্থানীয় সরকার নির্বাচনে সরকারের চোখের দিকে তাকিয়ে কথা বলছেন, সরকার চোখের ভাষা কি সেটি বুঝছেন এবং সেই অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করছেন। স্থানীয় সরকার নির্বাচনে তারা যে পদক্ষেপগুলো নিয়েছেন, আইনের যে পরিবর্তনগুলো করেছেন, প্রথম যে জায়গাটায় তারা একটা সর্বনাশা কাজ করেছেন যে মনোনয়নপত্রের দাম বৃদ্ধি করার ভেতর থেকে আমাদের এখানে অনেক সময় আমরা দেখতাম প্রতীকের নির্বাচনের আগে যে আমাদের এখানে স্কুলের শিক্ষক, গ্রামের ভালো মানুষ, গ্রামের লোকজন মিলে তাদেরকে প্রার্থী হিসাবে দাঁড় করিয়ে দিতেন এবং নমিনেশনের যে টাকাটা তিনি বাড়ানো হয়েছে এর ভেতর থেকে এই ধরনের উদ্যোগগুলো একেবারে নির্বাচন ব্যবস্থাকে তারা ধনীদের হাতে তুলে নিয়েছেন। 1 লক্ষ টাকা, 1.5 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা, এই যে অর্থটা মানে জামানত বাড়ানোটা, এই জামানত বাড়ানোর ভেতর থেকে আপনার মনে থাকার কথা সিলেটে সয়পুর রহমান নামে এক ভদ্রলোক, সক্কা সয়পুর বলতো অনেকে, তিনি ডাব মার্কায় দাঁড়িয়ে গেলেন, সব মানুষ তাকে স্বতঃস্ফূর্তভাবে। আমাদের পার্টি করতেন সাদেক আলী নামে এক ভদ্রলোক, গাইবান্ধার গোবিন্দগঞ্জে সমস্ত মানুষ তাকে, গরিব মানুষ ছিলেন, রাজনীতি করতেন, মানুষের পাশে দাঁড়াতেন, গরিব মানুষ তাকে কেউ হাঁস, কেউ মুরগি, এই রকমের নানা রকমের জিনিসপত্র দিয়ে, লাউ তার বাড়িতে দিয়ে সেগুলো বিক্রি করে তিনি নির্বাচনী প্রচার এবং তিনি নির্বাচনে জিতেছিলেন। অর্থাৎ নির্বাচন স্থানীয় সরকার, ভাই যেটি বলেছেন যথার্থ, যে স্থানীয় সরকার নির্বাচনটা একটা উৎসব মুখরতা ছিল এবং এর ভেতর থেকে একেবারে প্রকৃত জনপ্রতিনিধিদেরকে, যারা মানুষের কাছাকাছি থাকেন, প্রান্তিক মানুষের পাশে দাঁড়ান, তাদেরকে নির্বাচিত হয়ে জনপ্রতিনিধি হয়ে আসার যে সুযোগটা ছিল সেই সুযোগটা ধ্বংস করা হয়েছে এবং এই ধ্বংসের প্রক্রিয়াটার চূড়ান্ত পরিণতিটা হচ্ছে এই নির্বাচনের যে জামানত বৃদ্ধি সহ নির্বাচনে আমরা আবার দেখছি কিন্তু প্রচারণায় এই যে পোস্টার এই যে জায়গাগুলোতে আমি মনে করি যে নির্বাচন কমিশন শেষ পর্যন্ত এসে এটিকে একটা তালগোল পাকিয়ে ফেলবেন এবং সরকার যেভাবে চায় সেভাবে এই নির্বাচনটাকে পরিচালনা করবেন। জি, আপনার কাছেও একই প্রশ্ন। আসলে এখন পর্যন্ত নির্বাচন, জাতীয় পার্টি তো এই উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছে, জাতীয় পার্টি এখন পর্যন্ত সেই জায়গাগুলোতে কি পরিস্থিতি? এবং আমরা লক্ষ্য করেছি যে মেহেরপুরে সংঘর্ষে 13 জন আহত হয়েছেন, মাদারীপুরে সংঘর্ষ হয়েছে, বিভিন্ন জায়গায় কিছু বিচ্ছিন্ন কিছু ঘটনা কিন্তু ঘটছে, বিচ্ছিন্ন হলেও টুকটাক হচ্ছে আসে এবং স্বজনরাও কিন্তু এখনো আসেন। শান্ত পরিবেশটা কেমন মনে হচ্ছে? ধন্যবাদ। এখানে ভাই একটা প্রসঙ্গ আনলেন, আসলে নির্বাচন কমিশন ওই যে নাটোরের ঘটনাটাতেই ম্লান করে দিয়েছে একেবারে। তারা তাদের যে নিয়ন্ত্রণের বাইরে সব কিছু, এটা তারা প্রমাণ করে দিয়েছে তাদের কর্মকাণ্ডে। এমপি মন্ত্রীদেরকে কিছুই বলা যাবে না, করা যাবে না দেশের আইনে, নির্বাচন কমিশনের আইনে, এটা তারা প্রমাণ করে দিয়েছে। তারা ঠুটু জগন্নাথ, হ্যাঁ, তার দন্তহীন বাঘ, এটা প্রমাণিত। এই নির্বাচনে একটা বিশেষ জায়গা থেকে চিরকুট আকারে তাদের কাছে যায় নির্বাচন কমিশন। সেটা আগে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী এসটি ইমামের হাত দিয়ে যেত, এখন এটা কবির বিন আনোয়ারের হাত দিয়ে যায়। কবির বিন আনোয়ারকে তো বোদ্দামহল কিছুটা চেনার কথা, উনি একজন সচিব ছিলেন,
উনি বিশেষ দায়িত্বপ্রাপ্ত এই প্রশাসনিক এই কাজগুলো করার জন্য। তো নির্বাচন কমিশন সরকারের ল্যাঙ্গুয়েজ, সরকারের ভাষা বুঝেই কিন্তু পদক্ষেপ নেয়। আজকে পর্যন্ত নির্বাচন কমিশন কোথাও কোনো এমপি মন্ত্রীকে বাধ্য করতে পেরেছে আমি দেখিনি কোনো নির্বাচনে। এর আগেও বেশ কয়েকটি নির্বাচনে, সিটি কর্পোরেশন নির্বাচনে, আমাদের কুমিল্লাতে, অন্যান্য জায়গায় এবং দেশের বিভিন্ন জায়গায় আমরা দেখিনি। তারা লম্ফজম্ফ করেছে, শক্ত শক্ত কথা বলেছে, অনেক কিছু হবে হবে বলেছে, একটা পর্যায়ে যায় তারা কিছুই করতে পারেনি। গত সংসদ নির্বাচনে তো আমরা দেখলামই 28% কীভাবে 41% হয়ে গেল। যদিও 28%ও একেবারে গল্প ছিল, সাজানো গল্প ছিল। হ্যাঁ, ভোট অ্যাকচুয়ালি 3% থেকে 7-8%-এর বেশি ভোট কোথাও হয়নি। যেখানে খুব বেশি প্রতিযোগিতা দেখা গেছে দু এক জায়গায়, সেই জায়গায় 8-10% ভোট হয়েছে। আর বাকি সমস্ত জায়গায় কিন্তু সিল সাপ্পর মেরে মেরে বাক্স পুড়িয়েছে। কোশ্চেন হলো, এই নির্বাচনের সমস্ত যে কারিকুলামগুলো আছে সরকার এটা নষ্ট করে দিয়েছে। সরকারের মন্ত্রী এমপিরা তাদের ভাই ভাগিনা শালক। আপনি বরিশালে দেখেন আবুল হাসনাত আবদুল্লাহ, উনি কে? প্রধানমন্ত্রীর খুব কাছের আত্মীয়, বঙ্গবন্ধুর ভাগ্নে। ওনার ছেলেকে উনি প্রার্থী করেছে। উনি কার সাহস আসে ওই আগুলজোড়া উপজেলায় আর প্রার্থী হয়? ওখানে নির্বাচনই নেই। আবুল হাসনাত আবদুল্লাহ সাহেব উনি আরেক উপজেলায় ওনার পছন্দের আরেকজন প্রার্থীকে দাঁড় করিয়েছে, ওখানেও নির্বাচন নেই 2টি উপজেলায়। তো প্রধানমন্ত্রী তাকে কি করবেন, কি বলবেন? নির্বাচন কমিশন তাকে কি করবেন, কি বলবেন? ঠিক এমনিভাবে বাংলাদেশের অন্তত প্রায় 90-80টি এলাকায় এরকম অবস্থা সৃষ্টি হয়েছে, সেখানে নির্বাচনই নাই, নির্বাচন হবেই না। কোনো নামকাওস্তে একটা সাজানো নির্বাচন হবে, ভোটের বাক্স যাবে, বাক্স ভরবে, এক শ্রেণীর মানুষ বাক্সগুলো ভরে দিবে, ভোট একটা খেলা হবে। ভোটের আগে আমরা জাতীয় সংসদ নির্বাচনের আগে আমাদের আওয়ামী লীগের মান্যবর মহাসচিব ওবায়দুল কাদের সাহেব বলেছেন যে খেলা হবে। ওনারা আসলে রাজনীতিটাকে খেলাই মনে করছেন। রাজনীতির সাথে যে আমাদের মতো একটা উদীয়মান অর্থনীতির দেশ, তৃতীয় আমরা যেভাবে উন্নয়নশীল ধারায় উঠে আসছি, এখানে সেই উন্নতির সিঁড়িতে যেভাবে আমরা উঠে আসছি, সেভাবে কিন্তু মানুষের জীবন, নির্বাচন, রাষ্ট্র পরিচালনা এগুলো নিয়ে খেলামেলা করা ঠিক না। 50 বছর 52 বছর হয়ে গেছে একটা রাষ্ট্রের, স্বাধীনতা হয়েছে। এখানে আপনি স্বাধীনতার পক্ষ বিপক্ষ এই শক্তিগুলোকে টানাটানি করছেন, তারপরে আরেকটা বৃহৎ রাজনৈতিক শক্তিকে আপনি একদিকে ফেলে দিচ্ছেন, ডাস্টবিনে ফেলে দিচ্ছেন। আপনি এককভাবে 2 পায়ে খেলছেন। আপনি ম্যারাডোনা, আপনি মেসি, আপনি পেলে, আর কোনো প্লেয়ার নাই। তাহলে পরে এখানে তার গোলকিপার লাগে না, এমনি তো গোল হবে। গোল তো তাই হচ্ছে, রেজাল্ট তাই হচ্ছে। হ্যাঁ, আপনাকে এখন একটা ফেয়ার ভোট আপনি কি চান? বাংলাদেশের মানুষের চাওয়া কি? দলীয় সরকারের অধীনে সুষ্ঠু ভোট হয় না, হওয়ার নয়, এটা প্রমাণ করে দিয়েছে সরকার। আমরা অংশগ্রহণ করে নির্বাচনগুলোকে শুধু প্রমাণ করে দেওয়ার চেষ্টা করেছি যে দলীয় সরকারের অধীনে আসলে কি সুষ্ঠু নির্বাচন করা সম্ভব কিনা। ইতিমধ্যে এটা বহুবার প্রমাণিত হয়েছে। এই নির্বাচনে ইতিবাচক কিছু দেখছেন না নির্বাচন কমিশনের? কোনো পদক্ষেপকে আপনি ইতিবাচক মনে করছেন? নির্বাচন কমিশন শুধু রাগ ডাক করা ছাড়া আর হুমকি ধুমকি, এটা করে ফেলবে, ওটা করে ফেলবে, আইনের প্রয়োগ করবে, এইসব কথাবার্তা বলা ছাড়া কার্যত তাদের কোনো পদক্ষেপ দেশবাসী দেখে না, আমি নিজেও দেখি না। সুতরাং যেখানে আমি তো বললাম রাষ্ট্রের শীর্ষ ব্যক্তি, শীর্ষ নির্বাহী মাননীয় প্রধানমন্ত্রী, ওনার পরিবারের অসংখ্য প্রার্থী আছে, ওনার এমপি মন্ত্রীরা আছেন, ওনার পরিবারেই তো কতগুলো এমপি, প্রত্যেক এমপিরই তো উপজেলা চেয়ারম্যান 2টা করে আছে, একটা করে আছে। আপনি ওনার পরিবারে 12-14 জন এমপি, তো প্রত্যেকেই তো আবার উপজেলা চেয়ারম্যান দিবে। তো এখন শরীয়তপুরে নিক্সন চৌধুরী যখন ফরিদপুরে একজন উপজেলা চেয়ারম্যানকে সমর্থন করবে, ওখানে কার ঘাড়ে কয়টা মাথা আছে, আবার গিয়া জাফরুল্লাহর সমর্থন নিয়ে, জাফরুল্লাহ নিজেই তো পারে না। আপনার শিবচরে লিটন চৌধুরী কে? লিটন চৌধুরী চিফ হুইপ, তাদের ভাইগনা। লিটন চৌধুরী যদি একজন উপজেলা চেয়ারম্যান প্রার্থী, শিবচরে নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা আছে? কোনো সম্ভাবনা নেই। বরিশালে তো আমি উদাহরণ দিলাম, বাগেরহাটে যান, আপনি শেখ এলাকায় যান, শেখ জুয়েলের এলাকায় যান, শেখ তন্ময়ের এলাকায় যান, এই একই তো অবস্থা। মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকাও কোটালীপাড়া, গোপালীগঞ্জ, টুঙ্গিপাড়া একই অবস্থা। এন্টার গোপালগঞ্জে যান, আপনি একই অবস্থা। নির্বাচন সেখানে নেতৃবৃন্দ মিলে একটা স্থির করে দিবে, তারাই প্রার্থী। ওখানে মানুষ ভোট দিলে দিল, না দিলে নাই, পাশ করে চলে আসবে। আপনি নির্বাচনটাকে তো উপর থেকেই নষ্ট করে দিয়েছেন, নির্বাচনের সব স্তর নষ্ট করেছেন। গত 2টি সংসদ স্থানীয় সরকার নির্বাচনে আপনি নৌকা বিক্রি করলেন 50 লাখ, 30 লাখ, 40 লাখ করে একটা ইউনিয়ন পরিষদে। উপজেলায় বিক্রি করলেন 50 লাখ, 1 কোটি করে। পৌরসভায় বিক্রি করলেন 1 কোটি, 2 কোটি, 5 কোটি করে। এখন আপনি হঠাৎ করে মার্কেটে সরাই নিছেন। মার্কেটেই দিলেন কেন? এখানে তো অতীতে এরকম ছিল না। মার্কেটে দিয়ে তো আপনি স্থানীয় সরকারটাকে সর্বনাশ করে দিয়েছেন।
একটা এলাকায় একটা দলের 1 মিনিটের জন্য যোগ্যতম প্রার্থী 4-5 জন থাকে, আপনি তাদেরকে প্রতিযোগিতা করতে দেন, সেটা তো দিলেন না। এখন সবকিছু নষ্ট করে দিয়ে এসে আপনি এবার সুন্দর কথা কোন ঠাকুর করে কেড়ে আমি গলা খাই না, এই কথা বললে তো হবে না। আমি একটু শরীফুজ্জামান শরীফ আপনার কাছে একটু আসতে চাই যে আসলে নির্বাচন কমিশন কতটা ভূমিকা রাখতে পারছে, একদম 30 সেকেন্ডে যদি। প্রথম জায়গাটা হচ্ছে যে দলীয় সরকারের অধীনের যে কোনো নির্বাচনে নির্বাচন কমিশনের ভূমিকা রাখার সুযোগটা কম থাকে। তবে নির্বাচন কমিশন যদি আন্তরিক হয়, দৃঢ়তা সম্পন্ন হয়, তাহলে কখনো কখনো তারা কতগুলো ভূমিকা রাখতে পারে। কিন্তু আমরা এই যে ইলেকশন কমিশন এর আগেও যারা ছিলেন তাদেরকেও দেখেছি যে তারা সরকারকে খুশি রাখার জন্য পদক্ষেপগুলো গ্রহণ করেন। আমি 2-3টা উদাহরণ আপনাকে দিয়েছি। সরকারের যখন রাজনৈতিকভাবে সিদ্ধান্ত নেয় মন্ত্রী বা এমপিদের আত্মীয় স্বজন নির্বাচন করতে পারবে না, এটি সংবিধানের সাথে সাংঘর্ষিক, এটি বেআইনি। ইলেকশন কমিশনের পক্ষ থেকে কি কখনো এই কথাটি বলা হয়েছে যে আপনি কেউকে আসল যে জায়গাটি মন্ত্রী এমপিদের খবরদারি না ঠেকিয়ে আপনি তাদের আত্মীয় স্বজনদেরকে মানে নির্বাচন করতে দিচ্ছেন না, কোনো হইচই নাই, পরিবেশটা শান্ত নয়, এরকমের একটা পরিস্থিতি তৈরি করে রাখার জন্য, অর্থাৎ আর্টিফিশিয়াল একটা শান্তির পরিবেশ, এই জায়গাটা ইলেকশন কমিশন ভূমিকা রাখেনি। এবং আমি মনে করছি যে এখনকার যারা দায়িত্বে আছেন তারা সরকার যেভাবে চাইবেন সেইভাবে একটা নির্বাচন করার ভেতর থেকে বাংলাদেশের বিপুল সংখ্যক অর্থ আবার এখানে বিনাশ করবেন। জি, আমরা আশা করব নিশ্চয়ই নির্বাচন কমিশন অনেক ভালো পদক্ষেপ নেবেন এবং শক্তিশালীভাবে অনেক ভূমিকাও নেবেন সব জায়গাগুলোতে এবং উপজেলা নির্বাচনে। অসংখ্য ধন্যবাদ শরীফুজ্জামান শরীফ এবং আবু জায়েদ আল মাহমুদ, আপনাদের দুজনকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, ভিশন স্মার্ট টিভি দেশ সন্ধ্যা আজ এখানেই শেষ করতে হচ্ছে। আগামীকাল একই সময় অন্য কোনো অতিথি নিয়ে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ সন্ধ্যা।